এই নাটকের শোয়ের সময় তো আসলে আমি একদম মুগ্ধ দৃষ্টিতে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে নাটকটা দেখতে থাকি, যে দর্শক কোথায় কী রিয়্যাক্ট করছে, এবং আমি নিজেও একজন আসলে দর্শক হয়েই তারপরে এই নাটক দেখি। ফলে আর সন্তানের মতন বলছে, আসলেই তো এক একটা সৃষ্টি অন্তত যারা এটা তৈরি করে তাদের সন্তানের মতন না, এটা আমি দাবি করি না, বা এটা বলারও কোনো কারণ আছে বলে আমি জানি না। একদিক থেকে আমি বলবো যে মানে শত প্রতিকূলতার ভেতর থেকেও একটা দল পরিচালনা এবং নাটকের নিয়মিত প্রদর্শনী করা, সেই দিক থেকে আমি বোধহয় অন্য যারা আছেন তাদের সাথে সাথেই আছি, মানে আমি পিছিয়ে নেই, এই আর কি। মামুন ভাইয়ের সাথে নিজেকে মেলানো, এটা আমি মনে করি পাপ। মামুন ভাই আমাদেরকে পথ দেখিয়েছেন, আমরা সেই পথে হাঁটছি, সুতরাং যিনি পথ দেখান তার বিষয়ে কোনো মন্তব্য চলে না। এখন এটা ওই যে এই প্রশ্নগুলো খুবই জটিল প্রশ্ন, এর কোনো উত্তর দেওয়া নাই। আমি যদি বলি বন্যা ভালো করে, তাহলেও সেটা তার সৎ উত্তর হবে না, আবার আমি যদি বলি সুষমা ভালো করে, তার সৎ উত্তর হবে না। এই চরিত্রটাকে দুজনেই সমানভাবে বুঝেছেন, দুজনেই দুজনের মতন করে অভিনয় করেছেন, এবং যেহেতু দুজনের অভিনয় দুই রকম, সেহেতু আমি মনে করি যে এটাই আসলে এই চরিত্রের জন্য প্রাপ্য, এবং তারা যোগ্য প্রাপ্যটা দিয়েছেন। চুমকি, নাজনীন হাসান চুমকি, কামাল আহমেদ, ফিরোজ আলম প্রামাণিক, আরও বাচ্চাদের ভিতরে তো অনেকেই, মানে আমি বলবো যে যতজন আমার নাটকে কাজ করে, কারণ আমি নাটকে আমার যে শিল্পী নির্বাচনের কথা বলি, সেটা এত বুঝে শুনে মেপে তা দেখে নিয়ে তারপরে আমি কাস্ট করি। যারা আমার নাটকে অভিনয় করেন, আমি মনে করি যে তারা প্রত্যেকেই আমার প্রিয় শিল্পী, এবং তারা প্রত্যেকেই যোগ্য শিল্পী মঞ্চের জন্য। আমি করেছি, আমি এরকম অনেকগুলো কাজ করেছি, যেমন রাজু, রমিজ রাজু, ও খুব ভালো অভিনয় করে। তারপরে একটা ওই দলটার নাম এথিকের একটি ছেলে, ওর নাম সম্ভবত সুকান্ত, ও খুব ভালো অভিনয় করে। মানে ঠিক এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। মেয়েদের ভিতরে অনেকেই আছে যাদের সাথে আমার কাজ করতে ইচ্ছা করে। আমি আমার মানে অনেকগুলো রেপার্টরির মতন করে বেশ কয়েকটা নাটক করেছি, সেখানে আমার পছন্দের শিল্পীদেরকে নিয়ে আমি কাজ করেছি। আমরা তো চেষ্টা করছি, যেমন আমি বলি যে এই যে নাটকের যে অবস্থা এখন থিয়েটারের, এখন কিন্তু এক ধরনের দর্শক খরা চলছে, তাও কিছুটা বাড়ছে, দর্শক বাড়ছে না তো সেটা আমি বলবো না। এটাও তো আসলে আমরা কাদের জন্য করি? দর্শকের জন্য করি। সেই দর্শকের খুব একটা যে সাড়া, সেটা আমরা পাই না। এই যে এখন বলা হচ্ছে যে তৌহিদি জনতার জন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা বন্ধ হচ্ছে, নৌকাবাইজ বন্ধ হচ্ছে, কনসার্ট বন্ধ হচ্ছে। আমি তো মনে করি দর্শকের অভাবেই বন্ধ হয়ে যাবে। এটার জন্য বন্ধ হওয়ার জন্য কোনো জনতার লাগবে না, এটা এমনিই বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি এটা দর্শকদের দায়িত্ব বলে আমি মনে করি, দায় বলে আমি মনে করি, যে যেই সংস্কৃতির চর্চাগুলো হচ্ছে সেই জায়গায় এসে পৃষ্ঠপোষকতা দেওয়া, উপস্থিত থেকে সেই সংস্কৃতির অনুষ্ঠানগুলোতে যুক্ত থাকাও দর্শক হিসাবে আমি মনে করি এই সংস্কৃতির এক ধরনের চর্চা করা, এই সংস্কৃতিরকে সহযোগিতা করা আমি মনে করি। না, দর্শকের অবহেলা আছেই। তাছাড়াও যেটা আছে কি, যে যেমন আমরা শিল্পকলাই করি, শিল্পকলা কিন্তু তার সর্বোচ্চ করার চেষ্টা করে আমাদেরকে, কিন্তু তারপরেও যেই ধরা যাক যে আমি প্রতি মাসে 4-5টা শো করতে চাই, কিন্তু সেই ব্যবস্থাপনা কিন্তু আমার এখানে নাই, হলের অভাবের কারণে সেই ব্যবস্থাপনা আমাদের এখানে নেই। একটি হল আমরা মহিলা সমিতিতে করতাম, কিন্তু সেই মহিলা সমিতিতে একটা সাবসিডি দেওয়া হতো, সেই সাবসিডি দেওয়াটা বন্ধ হয়ে গেছে। ফলে আমরা মহিলা সমিতিতে এখন অনেক বেশি হলের ভাড়া দিয়ে তারপরে আমাদেরকে করতে হয়, তো সেটি অনেক দলের পক্ষেই সম্ভব হয় না। ফলে একটা ভেন্যু, মিলনায়তন আমরা হারিয়েছি বললেই চলে। এই রকম সমস্যা তো আছেই, এবং শহরের যানজট আরেকটা সমস্যা। আজকেও যেমন আমার দর্শক যে পরিমাণ হওয়ার কথা, আজকে যানজটে 27 জন একটা টিকিট কেটেছি, টিমটাই নাই এখানে। ফলে এই যানজটও কিন্তু, শহরের যানজটও একটা বিরাট সমস্যা। এই যে যা বললাম সেগুলো তো সবই সরকারের দায়, এগুলোই সরকারের করণীয়। অলমোস্ট তাই। আমার কাছে কখনো কখনো মনে হয়েছে যে শিল্পকলার যে 64টা মিলনায়তন আছে, সেই 64টা মিলনায়তনে যাতে বিভিন্ন দল তাদের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করতে পারে, তার ব্যবস্থাপনার দায়িত্ব শিল্পকলার নেওয়া উচিত বলে আমি মনে করি। যেটি শিল্পকলা তাদের নিজস্ব কিছু কার্যক্রম শিল্পকলার হলগুলোতে করেন,
কিন্তু একটা শহরে তো অনেকগুলো থিয়েটার দল আছে, সেই থিয়েটার দলগুলো সক্রিয় হোক এবং তারা থিয়েটার করুক, এইটা তো লাগবে। আমি মনে করি পারোর উপযোগ্য হচ্ছে পারো নিজে, সে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন, আর তার ভেতর থেকে আর এক পারো, প্রাচীন পুরাতন পৌরাণিক পারো তাকে টেনে ধরে। মেয়েদের কিন্তু এরকমই হয়, মেয়েদের যেই সামাজিক গোড়ামি তাকে যে শেখানো হয়েছে, ওই যে একটা সংলাপও আছে যে আমাদের জন্য ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার। এখান থেকে শেখানো হয় কিভাবে তুমি পারফর্ম করবে স্বামীর ঘরে, যে কীভাবে পারফর্ম করবে সমাজে। ফলে এই যে ইয়েগুলো তাদের পিছু টানগুলো তাদের ভেতরে তৈরি করা হয়েছে একদম শুরু থেকে, সেই পিছু টানগুলোর বিরুদ্ধেই আমার পারো কথা বলেছে, যে পিছু টানটা পারোর নিজের ভেতরেই আছে, তার থেকে সে বার হয়ে আসার চেষ্টা করে, নিজের শত্রু নিজে। কিন্তু আমি সেটা দেখাই যে সে কিন্তু সেই পারো থেকে মুক্তি পায়, কিন্তু সেই পারো থেকে মুক্তি পেয়ে কতজন মেয়ে সেই পারো থেকে মুক্তি পেয়ে মুক্তির মিছিলে আসছে, সেই জায়গাটাই আমি বলার চেষ্টা করেছি। না, এটাতে তো পারো নষ্ট মেয়ে হয় না, অনেকে বলে হ্যাঁ ওইটাও কিন্তু তার হ্যাঁ ওইটাও তার ইয়েতে প্রথিত করা হয়েছে। সেইটাই তো আমার মূল কথা, যে এইগুলো করলে একটা মেয়ে নষ্ট হয়ে যায় না, বরঞ্চ এগুলোর প্রতিবাদ করলেই সেই মেয়েটি আরও ভালো হয়, সেই মেয়েটি মানুষ হয়, এটুকুই।